নির্বাচন যত এগিয়ে আসে ততই কিন্তু এজেন্সির তৎপরতা বাড়বে। নির্বাচনের এই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। গতকাল কিন্তু একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এজেন্সির উদ্দেশ্যে এই নিশানা তৃণমূল সুপ্রিমোর। এখনো কিন্তু রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে, পাল্টা দাবি করছে বিজেপি, যদিও এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ফের একটা ভোট, ফের একবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, ফের তুঙ্গে রাজনীতি। তৃণমূল দাবি করছে ভোট এসেছে বলে এজেন্সি তাদের টার্গেট করছে। বিজেপি বলছে এজেন্সি যা করছে আইন অনুযায়ী। আর সিপিএম কংগ্রেস কটাক্ষের সুরে বলছে ভোট আসছে, এজেন্সি সক্রিয় হবে, ভোট চলে যাবে, সব থেমে যাবে। এটাই নিয়ম, এটাই সেটিং। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। সিবিআইডির তদন্ত শুধুই মানুষকে বোকা বানানোর খেলা, এই তত্ত্ব প্রমাণ করতে কংগ্রেস আবার টেনে আনছে সিবিআই এর চার্জশিটের প্রসঙ্গ, যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছে, কিন্তু তার পরিচয় উল্লেখ করেনি সিবিআই। আপনাকে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ, মমতা ব্যানার্জি আরো 10,000 নাম আছে, কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন? কোনটা? এটা তো রহস্য। কেন নাম আসছে কিন্তু পদ আসছে না? কেন? কোন রহস্যের, কোন কারণে, কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই? চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার থেকে গরু পাচার, রাজ্যে মামলার ছড়াছড়ি, শুধু কোনটার তদন্ত কবে শেষ হবে, কবে বিচার শেষ হবে, আর কে শাস্তি পাবে, সেই প্রশ্নেরই কোনো উত্তর নেই। সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, সেটিং এর অভিযোগ একেবারে বরাবরই কিন্তু বিরোধীরা করে আসে, কিন্তু এক্ষেত্রে সেটিং এর তত্ত্ব কতটা শক্তিশালী হবে? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনার, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ধর্নায় বসবেন হুঁশিয়ারি দিচ্ছেন। সিএ এনআরসি নিয়ে তিনি বরাবরই সরব, এবং ভুতুড়ে ভোটার যা নিয়ে এই এত রাজনীতিতে তোলপাড় হচ্ছে, মহারাষ্ট্র, দিল্লি, সেখানেও যে অঙ্কটা কষে ফেলেছিল নাকি বিজেপি সরকার, যেভাবে তারা উল্টে দিয়েছে, সেই অঙ্কটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, এবং এ রাজ্যে যাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয় তার পক্ষে সওয়াল করছেন। না দেখুন, 26-এ ভোট আসছে, ধর্নার রাজনীতিতে বোঝা যাচ্ছে। 26-এ ভোট আসছে, হিন্দু মুসলমানের রাজনীতিতে বোঝা যাচ্ছে। 26-এ ভোট আসছে, ইডি সিবিআই এর একের পর এক চার্জশিটে নাম লেখাতে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন আইপ্যাককে সঙ্গে নিয়ে চলতে হবে। আর তারপর কি বলেছেন? যে বিজেপি আর একটা কোম্পানিকে দিয়ে ভুয়ো ভোটার ঢোকাচ্ছেন। এই রাজ্যে নির্বাচন কমিশনারের কাছে যখন আমরা অভিযোগ করি যে এই রাজ্যে 100% পোল ভোট হয়, ছাপ্পা ভোট হয়, নির্বাচন কমিশনের নীরব থাকে। আপনার মনে থাকা উচিত, একজন তৃণমূল নেত্রী প্রকাশ্যে বলছেন যে জাকির বাবুর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি ভোটারদের নাম তুলে দিন। একজন নির্বাচিত প্রধান তৃণমূল কংগ্রেসের, তাকে বাংলাদেশি ভোটার বলে হাইকোর্টের নির্দেশে পদ থেকে সরানো হচ্ছে, তার মুখে আজকে ভুয়ো ভোটারের কথা। আসলে এটাই হচ্ছে দাদার মডেল, দিদির মডেল। 11 সালের পর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে ভোট করিয়েছেন, প্রয়াত সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়েছেন, ঠিক একইভাবে 14 সালের পর বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারের মাধ্যমে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটের দিন জাগলারি করেছেন। কিভাবে 14%, 15%, 7টার সময় যা রিপোর্ট দিচ্ছেন, 3 দিন পর আরেক রিপোর্ট আসছে, কাউন্টিং এর দিন আরেক রিপোর্ট আসছে। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা আপনি বলছেন সেটিং নেই। একটা রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান, তাকে প্রকাশ্যে তার দলের সবাই বলতে হচ্ছে আমি বিজেপিতে যাব না। এর থেকে চরম লজ্জার আর কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তি তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। একদম। দেখুন, বামেদের বিরুদ্ধে আমরা শূন্য হতে পারি, কিন্তু আমাদের দলের কোন নেতাকে কোন সভায় দাঁড়িয়ে তার কর্মীদের সামনে এই কথা বলতে হয় না যে আমি তৃণমূলে যাব না, আমি বিজেপিতে যাব না। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরিবারের, মুখ্যমন্ত্রীর পরিবারের একজন নিজেকে জাস্টিফাই করছেন। কবে তিনি গলায় দড়ি দেবেন? দুর্নীতির অভিযোগে তো নাম এসছে, তিনি তো নিজেই তার নাম বলেছেন।
আমার 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখুন কে কিভাবে ভোটে লড়বে কিভাবে জিতবে আমি জানি না, এই নির্বাচনের টিউনিং একটাই, তৃণমূল বিজেপির স্লোগান হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপির স্লোগান ভুয়ো ভোটার, তৃণমূল বিজেপির স্লোগান এজেন্সি, তৃণমূল বিজেপির স্লোগান হচ্ছে ইডি সিবিআই। বেশ, আমি অনবর কাছে যাই। তৃণমূল বিজেপির স্লোগান এক, সৈকতের এমনটাই অভিযোগ। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জগাই মাদাই গদাইয়ের সঙ্গে গতকাল একেবারে গেরুয়া কমরেডের কথাও বলছেন। দেখুন, দায় তো অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে অর্ণববাবু। দায় কি সত্যি সত্যি আগাম একেবারে বিজেপির ঘাড়ে ঠেলে নিজেরা ক্লিন চিট পেতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? সুমনদা বললেন অনুপ্রবেশকারী, সৈকত বলল হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, নারায়ণবাবু বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মানে এই যে ন্যারেটিভটা যেটা আরএসএস বিজেপি সেট করেছে, সেই ন্যারেটিভে খেলছে হচ্ছে এখানকার কংগ্রেস বাম। এর থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে যে এরা সত্যি সত্যি বিজেপিকে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভটা তাহলে কি? প্রাদেশিকতা। তৃণমূল কংগ্রেসের এজেন্ডাটা তাহলে কি? প্রাদেশিকতা। বিহার, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। একদমই তাই, একদম পরিষ্কার কথা। যে আমি যেটা বলছি যে হাম দো হামারা দো বাকি বাঙ্গাল ভেজ দো, এই তো হচ্ছে ওখানকার স্লোগান। সুশীল মোদি ঠেকানোর দায়িত্ব কার? ঠেকানোর দায়িত্ব কার? প্রশাসন কার? এই যে ডেমোগ্রাফিকে পাল্টে দেওয়া, এই যে পূর্ব বিহার হয়ে যাওয়া, মানে পশ্চিমবঙ্গের একটা বেশ, ডেমোগ্রাফি বদলে তার মানে মোদ্দা কথাটা হচ্ছে নারায়ণবাবু, গোটাটাই ডেমোগ্রাফি বদলেই বলুন, অনুপ্রবেশী বলুন, ধর্মীয় মেরুকরণই বলুন, আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে গোটা দেশটাকে একেবারে অবিজেপি সরকার সেখানে তৈরি করা। নারায়ণ চক্রবর্তী, তারা যে কাজটা করছে, তারা এখানে রিজার্ভ ভোট ব্যাংক হিসেবে কাজ করছে। বেশ, নারায়ণ চক্রবর্তী, মোটেই সে কথা নয়। আমি একটা ঘটনার কথা বলি। দেখুন, এই যে বলা হয় যে দুধেল গাই অমুক তমুক, আমি আগেই বললাম যে মমতা ব্যানার্জি কমপ্লিটলি জেহাদি, মানে এখানে পশ্চিম বাংলাদেশ করার দিকে এগোচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, আমি যে এক্সাম্পলটার কথা বলতে চেয়েছিলাম এনআরসি সিএএ নিয়ে, দেখুন আসামের যে কাছাড় ডিস্ট্রিক্ট, সেখানে যে শিলচরে সেখানে এমপি আছেন, সেখানে মুসলিম ভোট মাইনরিটি, সেখানে কিন্তু আমাকে বলতে দিন, আমি আপনার কথায় কোনো ডিস্টার্ব করিনি, আপনাদের কথায় আমি ডিস্টার্ব করিনি। তাছাড়া হাইলাকান্দি, এবং আপনারা বলতে দেন না কেন, হাইলাকান্দি এবং আপনার করিমগঞ্জ, এই দুটোতে 60% মুসলিম ভোট, কিন্তু সেখানে বিজেপির এমপি জিতেছে। আমি নিজে ওখানে ট্যুর করার সময় আমার যে ড্রাইভার ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, তিনি বলেছেন একটাই কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গত পরশু সিবিআই চার্জশিট এসেছে, যেখানে জনৈক অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। আর গতকাল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছেন 28 পাতার চার্জশিট, যেখানে দু জায়গায় নাম রয়েছে কিন্তু পরিচয় নেই। তিনি কটাক্ষ করছেন বিজেপি যেভাবে ভাববাচ্চে কথা বলে, এজেন্সিও কিন্তু একইভাবে ভাববাচ্চে কথা বলে। দেখুন একবার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ঘিরেই এখন জোর রাজনৈতিক বিতর্ক। সৌজন্যে এই নাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ। কিন্তু জনৈক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কিচ্ছু স্পষ্ট করেনি সিবিআই। এই আবহেই এবার নেতাজি ইন্ডোরের সভা থেকে চার্জশিট প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার আবার ট্রাই করতে পারতেন। কিন্তু চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির পরিচয় কেন সামনে আনলো না সিবিআই? এই নেপথ্যে সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস সিপিএম। ভয় পেয়েছে সিবিআই, তার কারণ মোদিজি চায়নি সিবিআই চার্জশিটে আপনার নাম থাকুক। ফলে এখন এই আপনার তরজা আর সিবিআইয়ের তরজাটা বাংলার মানুষ দেখবে।
আর এই চাকরি চুরিটা অধরাই থেকে যাবে, মাথা ধরা পড়বে না, কারণ দাদা চাইনি আর দিদি চাইনি। অভিষেক ব্যানার্জি বলা হলো, কিন্তু অভিষেক ব্যানার্জি বলে নির্দিষ্ট করা হলো না, নাম রাখলাম চাপে চাপে থাকো, যা বলবো সেইভাবে চলো, আবার ছেড়েও রাখলাম যেন পিসিরও কাজে লাগে, পিসিরও কাজে লাগবে, দিল্লিরও কাজে লাগবে। অতএব মাঝখানে একটা জনৈক অভিষেক ব্যানার্জি, পিসির ভাইপো পরিচয় দেওয়া হলো না, কাকুর ভাইপো পরিচয় দেওয়া হলো না। যদি শিন্ডের প্রয়োজন হয় তাহলে শিন্ডে খুঁজে পাওয়া যেতে পারে দিল্লির, আর যদি অভিষেক বাড়াবাড়ি করে তাহলে অন্তত ডানা ছাটার ব্যবস্থা করার জন্য সুযোগ করে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে। ম্যাচ ফিক্সিং অনেক রকম। সব মিলিয়ে সিবিআই চার্জশিট ঘিরে ধোঁয়াশা তর্জা বিতর্ক চরমে। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, দেখুন, নির্বাচনের মতো চলবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের ন্যারেটিভ পার্সপেক্টিভ ঠিক করবে, কিন্তু কোর্ট মনিটর একটা তদন্ত চলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে সেই 2022 সালের জুলাই মাস থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়া নিয়ে শুরু হয়েছিল। আজকে 2025 সালে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে ফোর্থ চার্জশিটে সিবিআই একজন জনৈক অভিষেক ব্যানার্জির কথা বলছেন। অন্যান্য যাদের নাম রয়েছে চার্জশিটে তাদের সকলের পরিচয় রয়েছে, এই জনৈক অভিষেক ব্যানার্জি তার কোনো পরিচয় নেই। স্বাভাবিকভাবে রাজনৈতিক অস্ত্র তো হবেই। এই মামলাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা হচ্ছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, কিন্তু অসুবিধাটা কোথায়? সিবিআই এবং ইডি যেগুলো তদন্ত করছে কোর্ট মনিটরিংই, তা সেই জায়গাতে সঠিক নিরপেক্ষ প্রভাবশালী নেতার ধরতে অসুবিধা কোথায়, কোন জায়গায় আটকাচ্ছে, এগুলো বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ পর্যন্ত জানতে চাইছে। আজকে লিপস অ্যান্ড বাউন্স একটা ব্যবসায়িক সংস্থা, তারা পরামর্শ দেওয়ার কথা, সেই জায়গাতে প্রাথমিকের অযোগ্য নিয়োগ যে প্রার্থীদের সেই তালিকা সেখান থেকে প্রকাশ হয় কি করে, একটা এই জিনিসটা হয় কি করে? আজকে সেই লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধারকে না অভিষেক ব্যানার্জি? আজকে অভিষেক ব্যানার্জির ঠিকানা দিতে অসুবিধাটা কোথায়, কি ছিল, চার্জশিটে কেন দেবেন না, কিসের জন্য দেবেন না? আজকে সারদা নারদা থেকে শুরু করে লাস্ট আরজিকর পর্যন্ত আজকে সিবিআই এবং ইডি যে কটা মামলা আজকে তদন্ত করেছেন, প্রত্যেকটা জায়গাতে কেন করেননি, তদন্ত হলো আদালত কিন্তু একেবারে বারবার অসন্তোষ প্রকাশ করেছে এজেন্সির দেওয়া এই রিপোর্টে। আমি আরো বছর খানেক বাকি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে, কিন্তু তার আগে ফের একবার চলে এলো সেই এনআরসি সিএ প্রসঙ্গ, যা ঘিরে একসময় উত্তপ্ত হয়েছিল বাংলার রাজনীতি। হরিয়ানা গুজরাট ভর্তি, গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন, কোনটা করবেন? আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে, তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। আমরা তো বেছে বেছে এখানে বাংলাদেশি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যাদের ভোটার লিস্টে তৃণমূল নাম ঢুকিয়েছে তারা চিহ্নিত করার চেষ্টা করছি এবং করেছি। এই জন্যই তো এ রাজ্যে প্রয়োজন, এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। সুমনদা, দেখুন, তাহলে 2026-এর এজেন্ডাও কিন্তু সেই ঘুরে ফিরে আগের মতোই এনআরসি সিএতে চলে এলো। সাবমিট করে দেওয়া সত্ত্বেও, সারেন্ডার করে দেওয়া সত্ত্বেও আমার বাবা 2006 সালে মারা গেছে, তৃণমূল সরকার এবং তাদের প্রশাসন এখনও আমার বাবার নামে ভোট দিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, প্রতিবার আমরা অ্যাপ্লাই করছি, ডেথ সার্টিফিকেটের কপি দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব নাটক, এই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টের কেলেঙ্কারি নিয়ে এবং ইলেকশন কমিশনের অপদার্থতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা চলেন, এগুলো মিথ্যে কথা। অ্যাকচুয়ালি বেইমানির গর্ব থেকে এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রীর জন্ম। উনি কালকে এই মঞ্চে দাঁড়িয়ে 2001 সালে নাকি বলেছিলেন যে কংগ্রেসের বেইমানির জন্য 2001 সালে পরিবর্তন হতে পারেনি, 96 সালে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় সুমনদা যে অভিযোগটা করছেন একেবারে নিজের ব্যক্তিগত অভিযোগ, তাহলে কিভাবে অ্যাড্রেস করবেন বলুন তো? একেবারে প্রথমেই বলবো যে প্রদীপ ভট্টাচার্য এই কিছুদিন আগে বলেছেন যে
মমতাকে হারানো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় ভুল হয়েছিল। আমি জানি না প্রদীপ ভট্টাচার্য বড় নেতা নাকি সুমন রায় চৌধুরী বড় নেতা, আমি জানি না কংগ্রেসের মধ্যে কে, কিন্তু এটা আমরা জানি যে ৭৭ সাল থেকে আরম্ভ করে ৯৮ সাল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে পর্যন্ত কংগ্রেস, রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঁতাত করে পশ্চিমবঙ্গে ছিল। বেশ, কিন্তু আসল কথা হচ্ছে এই ভোটে ভোটার তালিকার সংশোধন যথাযথভাবে হবে কি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের তো আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।